পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে চীন, ছড়িয়ে পড়ছে কাশ্মীরে। এবার ইসরায়েলকে স্বীকৃতি দিতে সুদানের ওপর আমেরিকার চাপ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে আঞ্চলিক নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে বলছে ইরান। লকডাউন ভেঙে নেতানিয়াহুর বাসার সামনে বিক্ষোভ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আর কোনো স্থায়ী সদস্য নয় বলছে পাকিস্তান। এবার ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে যুদ্ধাস্ত্র বানাবে ভারত। সরকারিভাবে তুর্কি পণ্য বর্জন করবে সৌদি আরব। আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে তালেবানের অদ্ভুত শর্ত। অসমে মাদ্রাসা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করা হবে বলছেন ভারতের শিক্ষামন্ত্রী। লাদাখে সীমান্ত সংঘাতের আবহেই জম্মু কাশ্মীর নিয়েও ভারতকে ব্যতিব্যস্ত রাখছে চীন। গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে একটি সরকারি সূত্রের এমনটাই দাবি করা হয়েছে। সূত্রের মতে গোয়েন্দারা বলছেন, বেইজিংয়ের মদতেই ভূস্বর্গে প্রচুর পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান। আরও জানা যাচ্ছে, উদ্দেশ্য সিদ্ধির জন্য ইসলামাবাদকে অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম দিয়েও সাহায্য করছে চীন। কিন্তু ভারতীয় নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির ছাঁকনিতেই বারবার ধরা পড়ে গিয়েছে অনুপ্রবেশের চেষ্টা। বারবার ধাক্কা খেয়ে এবার কৌশল বদলাচ্ছে পাকিস্তান। কাশ্মীরে অশান্তি জিয়ে রাখতে পাকিস্তানকে সরাসরি মদদ দিচ্ছে চীন, এ সন্দেহ দানা বাঁধছিল বহুদিন ধরেই। সম্প্রতি উপত্যকা থেকে একাধিকবার প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে, আর সেই অস্ত্র সম্ভারের মধ্যে পাওয়া গিয়েছে চীনা আগ্নেয়াস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম। আর তাতে নয়াদিল্লির সন্দেহ আরও জোরদার রয়েছে। গোয়েন্দা দফতরের সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাও পাক ও চীনের যোগসাজশের ইঙ্গিতে দিচ্ছে। সরকারি সূত্র বলছে, উপত্যকায় আক্ষরিক অর্থেই বারুদের স্তূপ গড়তে চায় পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। সূত্র মারফত এটাও জানা গেছে, এই উদ্দেশ্য পূরণে পাকিস্তানকে ক্রমাগত মদদ দিয়ে চলছে চীন। ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিজ্ঞতা বলছে, উপত্যকায় অনুপ্রবেশ ঘটানোর জন্য সাধারণত গরমের সময়টাই বেছে নেওয়া হয়ে থাকে, কারণ শীত পড়তে শুরু করলে সীমান্তে থাকা বিস্তৃত ঝোপঝাড় শিশির বা বরফের চাপা পড়ে যেতে থাকবে। ফলে ওই রাস্তা ব্যবহার করে লুকিয়ে সীমান্ত পেরানো সম্ভব হবে না। কাশ্মীরে অনুপ্রবেশ এবং অস্ত্র পাচার বন্ধ করতে নিয়ন্ত্রণ রেখা বরাবর কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তার জেরে কার্যসিদ্ধিতে বারবারই ধাক্কা খাচ্ছে পাকিস্তান। প্ল্যানে ধাক্কা খাওয়ায় এবার দ্বিতীয় পরিকল্পনা নিয়ে আসরে নেমেছে পাকিস্তান। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সূত্র জানা যাচ্ছে, সম্প্রতি নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরস্ত্র জঙ্গিদের অনুপ্রবেশ ঘটাচ্ছে পাকিস্তান, আর তাদের অস্ত্র পাঠানো হচ্ছে ড্রোন মারফত বা অন্য কোনোভাবে। অনুপ্রবেশ ঘটানোর জন্য নজর রাখা হচ্ছে ভারতীয় বাহিনীর ওপর। বাহিনীর কর্তারাই বলছেন, গত কয়েক মাসে ফিরোজপুর থেকে আখনুর, রাজৈর থেকে টাংধারের মধ্যে প্রতিটি জায়গায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্র বোঝাই ড্রোন উদ্ধারের ঘটনা বহুলাংশে বেড়ে গিয়েছে। একই সঙ্গে কাশ্মীরি যুবকদের জঙ্গি দলে টেনে আনার চেষ্টাও গত 2 মাসে বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে বলে ওই সরকারি সূত্রের খবর। সেই সঙ্গে কোনো রকম ঝুঁকি ছাড়াই অস্ত্র পাঠানো হচ্ছে ড্রোন বা কোয়াডকপ্টারের মাধ্যমে। ইসরায়েলকে স্বীকৃতি দিতে আফ্রিকার দেশ সুদানের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে মার্কিন সরকার। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সুদানকে শর্ত দিয়েছে, যদি তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তাহলে সুদানকে সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি দেওয়া হবে। সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করার সঙ্গে সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট করার প্রচেষ্টা প্রতিহত করার চেষ্টা করছেন তারা। একজন কর্মকর্তা বলেন, সন্ত্রাসবাদের তালিকা থেকে সুদানের নাম প্রত্যাহার করার জন্য যা কিছু করা দরকার খার্তুম তার সবই করছে। সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছেন বলে 1993 সালে আমেরিকার সুদানকে কালো তালিকাভুক্ত করে। গত বছর ব্যাপক বিক্ষোভের মুখে সামরিক বাহিনী বশিরকে ক্ষমতাচ্যুত করে। সুদানের বর্তমান সরকারের যুক্তি, ওমর আল বশির যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছেন, সেক্ষেত্রে সুদানকে এখন আর কোনো রকম সন্ত্রাসবাদের তালিকাভুক্ত দেশ হিসেবে রাখার যৌক্তিকতা নেই। 1998 সালে খার্তুমে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলার পর থেকে সুদানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে মত ভিন্নতা বেড়েছে, একই সঙ্গে বেড়েছে নিরাপত্তাহীনতা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আরব দেশগুলোর পদক্ষেপের নিন্দা জানিয়েছেন তিনি বলেন, এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। গত রোববার তেহরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন আলী শামখানি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি সই করেছে সে বিষয়টি উল্লেখ করেন তিনি বলেন, ইরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য আমেরিকার আরব দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যবস্থা করে দিচ্ছে। এই পদক্ষেপ সুস্পষ্টভাবে বিশ্বাসঘাতকতা এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের লঙ্ঘন। শুধু তাই নয়, যে সমস্ত দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিচ্ছে তাদের ভেতরে মারাত্মক রকমের অচলাবস্থা তৈরি হবে। আলী শামখানি বলেন, আঞ্চলিক দেশগুলো বিদেশি হস্তক্ষেপ ছাড়া নিজেরাই তাদের সমস্যার সমাধান করতে পারে। চলতি বছরের প্রথম দিকে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে আলী শামখানি বলেন, এটা আমেরিকার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ। লকডাউন ভেঙে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার নাগরিক। দেশটিতে লকডাউন ঘোষণার একদিন পরেই বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্রিজ ও রাস্তার সংযোগস্থলে জড়ো হন। বিক্ষোভকারীরা দাবি করছেন, করোনা নিয়ন্ত্রণে নেতানিয়াহু ব্যর্থ হয়েছে। এর মধ্যে দ্বিতীয় দফা লকডাউন। সব মিলিয়ে নেতানিয়াহুর ব্যর্থতাকে দায়ী করছে আন্দোলনকারীরা। 18 সেপ্টেম্বর ইসরায়েলের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়। শুক্রবার আরোপ করে দেশটি। এই কড়াকড়ির কারণে শহর জুড়ে লম্বা যানজট তৈরি হয়। যানজটের ভোগান্তি আরও বাড়িয়েছে বিক্ষোভকারীরা। লকডাউনের সময় জনসমাগম নিষিদ্ধ করা হলেও সেটা অমান্য করে নেতানিয়াহুর বাসার সামনেই বিক্ষোভকারীরা জড়ো হয়। বিক্ষোভকারীদের দাবি, লকডাউন ও কড়াকড়ি তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। বিক্ষোভকারীদের একজন সেন্ট্রাল ইসরায়েলের 42 বছর বয়সী ডাক্তার অমিত তিরস তিনি বলছেন, আমি ইসরায়েলের ধ্বংস ঠেকাতে রাস্তায় নেমেছি। ইসরায়েলের গণতন্ত্র রক্ষা করতে আমার মতে সকলের রাস্তায় নামা উচিত। আমরা তো ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। অবশ্য নেতানিয়াহু লকডাউনের পক্ষ নিয়ে বলছেন, জনগণের জীবন রক্ষার জন্য আমরা লকডাউন দিতে বাধ্য হয়েছে। আমরা করোনা আক্রান্ত হয়ে মানুষকে মরতে দিতে পারি না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন কোনো স্থায়ী সদস্য গ্রহণের বিরোধিতা করছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের জন্য নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের আগ্রহ প্রকাশ করার পর ইসলামাবাদে বিরোধিতার কথা জানালো। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম বলছেন, তার দেশ এই বিশ্ব স্বাস্থ্য সংস্কার আনার বিষয়টিকে সমর্থন করলেও স্থায়ী সদস্যপদ বাড়ানোর বিরোধী। এর পরিবর্তে পাকিস্তান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ 10 থেকে বাড়িয়ে 20টি করার আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে নিরাপত্তা পরিষদে অস্থায়ী পদগুলো যাতে সমভাবে বন্টন করা যায় সেজন্য এসব পদের সংখ্যা বাড়ানো প্রয়োজন। মুনির আকরাম রোববার এক সাক্ষাৎকারে বলেছেন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা বাড়ালে এশিয়া, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকার ছোট বড় সব দেশ জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি সবশেষ কোনো রাগঢাক না রেখেই বলেন, ইসলামাবাদ প্রকৃতপক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ লাভের বিরোধী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে এক বক্তব্যে বলেছিলেন, জাতিসংঘের স্থায়ী সদস্যপদ পাওয়ার চেষ্টাকে তার দেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তবে ভারতের শত্রুভাবাপন্ন দেশ পাকিস্তানের পক্ষে এ বিষয়টি মেনে নেওয়া সম্ভব নয় বলে পর্যবেক্ষকরা মনে করছে। কাশ্মীর ও লাদাখ সীমান্তে পাকিস্তান ও চীনা বাহিনীর মোকাবেলা করতে ভারত যেসব অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করছে তার বেশিরভাগই ইসরায়েলি। আর এই কারণে ইসরায়েলের আস্থা ও নির্ভরতা দুই বেড়েছে ভারতের। এবার তাই ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে যুদ্ধাস্ত্র বানাবে ভারত। বালাকোটে স্যাটেলাইট গাইডেড ইলেকট্রো অপটিক্যাল সেন্সরযুক্ত স্পাইস বোমা কিংবা লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা সেনাবাহিনীর গতিবিধির ওপর নজরদারি করতে হেরন ড্রোন এবং ফ্যালকন এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং
ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বাই ইসরায়েলি সমরাষ্ট্র। সাম্প্রতিক নানা ঘটনাতেই ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ইসরায়েল নির্ভরতা নজরে এসেছে। এবার সামগ্রিক ক্ষেত্রে নতুন সহযোগিতাকেই নতুন মাত্রা দিতে সক্রিয় হয়েছে দুই দেশ। যৌথ উদ্যোগে অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্দেশ্যে সম্প্রতি সাব ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে ভারত ও ইসরায়েল। দুই দেশের প্রতিরক্ষা সচিব ও সমরাস্ত্র নির্মাতা দেশ সমরাস্ত্র উৎপাদনের উদ্দেশ্য সম্প্রতি সাব ওয়ার্কিং গ্রুপে দুই দেশের প্রতিরক্ষা সচিব এবং সমরাস্ত্র নির্মাতা সংস্থাগুলোর প্রতিনিধিরা ওই গোষ্ঠীতে রয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম অন্য দেশে বিক্রি করা ওই জোটের অন্যতম লক্ষ্য। ভারতে অস্ত্র ও সমর সরঞ্জাম রফতানিকারক দেশগুলোর তালিকায় ইসরায়েলের স্থান চতুর্থ, রাশিয়া, আমেরিকা ও ফ্রান্সের পরেই। গত বছর ইসরায়েল থেকে প্রায় $100 কোটি প্রতিরক্ষা সামগ্রী আমদানি করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা ও গবেষণা সংস্থার সঙ্গে ইতিমধ্যে একাধিক যৌথ কর্মসূচি শুরু হয়েছে। চলতি সপ্তাহে সৌদি আরব সরকারিভাবে তুরস্কের পণ্য নিষিদ্ধ করতে যাচ্ছে। গত কয়েক মাসে অঘোষিত সৌদি ব্যবসায়ীদের ওপর তুর্কি পণ্য বর্জনের ব্যাপারে চাপ সৃষ্টির পর এখন আনুষ্ঠানিকভাবে এই পদক্ষেপ নিতে যাচ্ছে রিয়াদ। তুরস্কের গণমাধ্যম এই ঘটনাকে গোপন অবরোধ বলে মন্তব্য করছে। তুরস্কের কয়েকটি দৈনিক পত্রিকা বলছে, সৌদি আরবের নিষেধাজ্ঞা সংকটাপন্ন তুর্কি অর্থনীতির জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তুরস্কের একজন ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে জমহুরিয়াত পত্রিকা বলছে, সৌদি ব্যবসায়ীরা বলছেন, আমরা তুর্কি পণ্যে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমাদের ক্রেতারা তুর্কি পণ্যে সন্তুষ্ট, অথচ এখন কোনো মতেই তারা আর তুরস্কের পণ্য কিনতে পারবে না। সেক্ষেত্রে আপনারা তৃতীয় কোনো দেশে এসব পণ্য পাঠিয়ে দিন। জুলাই মাসে মিডল ইস্ট আই রিপোর্ট করেছিল যে তুরস্ক থেকে তাজা ফলমূল এবং শাকসবজি বহন করা ট্রাকগুলোকে সীমান্ত পার হতে বাধা দিয়েছে সৌদি আরব। তুরস্কের দুনিয়া পত্রিকা জানিয়েছে, সৌদি সরকারি কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ীদেরকে তুরস্কের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশনা দিয়েছে। কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে চলমান আলোচনায় অদ্ভুত শর্ত দিয়েছে তালেবান। এই গোষ্ঠীর সিনিয়র নেতা খায়রুল্লাহ খায়ের রেখা বলছেন, সম্প্রতি আমেরিকার সঙ্গে তারা যে শান্তি চুক্তি করেছেন তা বাস্তবায়ন করলে কেবল সরকারের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত থাকতে পারে। আফগানিস্তানের গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, খায়রুল্লাহ রোববার দোহায় বলছে, আমেরিকার সঙ্গে তালেবানের সাম্প্রতিক চুক্তির ভিত্তিতে আফগান আলোচনা এগিয়ে নিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কাবুল সরকার যদি তালেবানের এ শর্ত মেনে না নেয় তাহলে আলোচনা করে কোনো লাভ হবে না। গত 12 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে 2 সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও আফগানিস্তান যুদ্ধ ও সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে এখনও পর্যন্ত দুপক্ষই কোনো রূপরেখা তৈরি করতে ব্যর্থ হয়েছে। ভারতের অসমের বিজেপি সরকার মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে কার্যত পিছু হটল। মাদ্রাসা বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট ধর্মের পণ্ডিতদের সঙ্গে আলোচনা এবং সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে গত শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন। অসমের শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত ফেব্রুয়ারিতে সরকারি পৃষ্ঠপোষকতায় চলা মাদ্রাসা শিক্ষা বন্ধের ঘোষণা দিয়েছিলেন। একই সঙ্গে তিনি অবশ্য টোল বন্ধের কথাও জানিয়েছিলেন। চলতি সেপ্টেম্বরের শুরুতে রাজ্য বিধানসভাতেও তিনি অত্যন্ত জোরের সঙ্গে মাদ্রাসা বন্ধের ঘোষণার পুনরাবৃত্তি করেন। সংস্কৃত টোলগুলো শিক্ষার্থীর অভাবে ঢুকলেও মাদ্রাসায় প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে। রাজ্যে প্রাদেশিকৃত মাদ্রাসা রয়েছে 423টি। অন্যদিকে সংস্কৃত টোলের সংখ্যা মাত্র 97টি। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে অসমের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেছিলেন, কেবলমাত্র ভোটের সাম্প্রদায়িক মেরুকরণের জন্যই হিমন্ত এটা বলেছে। আমি চ্যালেঞ্জ করছি, মাদ্রাসা বন্ধ করে দেখান তিনি, প্রয়োজনে আদালতের আশ্রয় নেওয়া হবে। চলতি সেপ্টেম্বরের বিধানসভায় মাদ্রাসার প্রাদেশিকরণের দাবি উঠলে শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মাদ্রাসার প্রাদেশিকীকরণ কথাটা ওঠে কিভাবে? সরকারি স্তরের প্রতিটি মাদ্রাসাই তো বন্ধ হয়ে যাচ্ছে এবং সেটা আগামী নভেম্বরের মধ্যেই। ওই ঘোষণার পরেই রাজ্যে মুসলিমদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আশঙ্কার সৃষ্টি হয়।